এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সিরিয়া থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার কার্যকরের ঘোষণা যুক্তরাষ্ট্রের, বিচলিত ইসরায়েল। মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় বিধ্বস্ত 2 সামরিক হেলিকপ্টার। ভারতের আসাম রাইফেল হত্যা করেছে মিয়ানমারের 10 বিদ্রোহী সেনা, ক্ষুব্ধ বিদ্রোহীরা। সিরিয়ার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির অর্থ মন্ত্রণালয় বা ট্রেজারি বিভাগ এই ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুসারে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। শুক্রবার থেকে কার্যকর করা হয়েছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা। শুক্রবার যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে সিরিয়ায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিত্র দেশ বিনিয়োগ করতে পারবে। সিরিয়ার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর আর কোনো নিষেধাজ্ঞা বহাল নেই যুক্তরাষ্ট্রের। এমনকি যুক্তরাষ্ট্রের বা বিশ্বের যে কোনো দেশের সাথে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সিরিয়ায় বিনিয়োগ করে, তাহলেও তারাও যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধার সম্মুখীন হবে না। অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় একসঙ্গে কাজ করে যাচ্ছে। অবরোধ তুলে নেওয়াকে সফল করতে হলে সিরিয়াকে অবশ্যই শান্তি ও স্থিতিশীলতার পথে অগ্রসর হতে হবে। এখন সিরিয়ার সামনে অগ্রসর হওয়ার দিন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার সিরিয়ায় শুভ কামনা করে একটি বিবৃতি দিয়েছেন অবরোধ তুলে নেওয়ার পর। মার্কো রুবিওর বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মেয়াদ 180 দিন পর্যন্ত। গত 13 মে সৌদি আরব সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট 33 মিনিট ধরে বৈঠক করেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে। এরপরই ট্রাম্প আকস্মিক সিরিয়ার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন। ট্রাম্পের এই ঘোষণায় তখন অনেকে বিস্ময় প্রকাশ করেন। সিরিয়ার জন্য এই ঘটনাকে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বিবেচনা করা হয়। 10 দিনের মাথায় যুক্তরাষ্ট্র সরকার কার্যকর করল ট্রাম্পের এই ঘোষণা। 2011 সালে আরব বসন্তের ঢেউ ছড়িয়ে পড়ে সিরিয়ায়। শুরু হয় দেশটিতে গণহত্যাকারী শাসক বাশার আল আসাদের উৎখাতের লক্ষ্যে আন্দোলন। এই আন্দোলন দমনে বাশার আল আসাদ লেলিয়ে দেয় সিরিয়ান আর্মি সহ সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী। নির্বিচারে হাজার হাজার সিরিয়ান মুক্তিকামী মানুষকে গুলি করে হত্যা করতে থাকে বাশার বাহিনী। শুরু হয় গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধের সময় বাশার বাহিনী কমপক্ষে 6.5 লাখ সিরিয়ানকে হত্যা করে। 2014 সালে সিরিয়ায় আল কায়েদা সহ সন্ত্রাস দমনের নামে সেনা পাঠায় যুক্তরাষ্ট্র। সিরিয়ার বাশার সরকারের উপর আরোপ করে একের পর এক কঠোর অবরোধ। বিদ্রোহীদের কাছে পতনের দ্বারপ্রান্তে পৌঁছায় বাশার আল আসাদ। এই অবস্থায় 2015 সালে সিরিয়ায় সেনা পাঠায় রাশিয়া এবং ইরান সমর্থিত হিজবুল্লাহ যুদ্ধ করে বাশার আল আসাদের পক্ষে। রাশিয়া ও ইরানের সাহায্যে গণহত্যা চালিয়ে দমন করা হয় সিরিয়ার বিদ্রোহ এবং গৃহযুদ্ধ। সিরিয়ায় রাশিয়া ও বাশার বাহিনীর এই গণহত্যার সময় সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করে যুক্তরাষ্ট্র। ফলে ক্ষমতায় টিকে যায় বাশার আল আসাদ। কুর্দি সহ কয়েকটি বিদ্রোহী বাহিনীর সমর্থনে সিরিয়া থেকে এই সময় তেল লুট করে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া এবং সিরিয়ার বাশার বাহিনী বিভিন্ন এলাকায় বিদ্রোহীদের হাত থেকে উদ্ধার করতে পারলেও উত্তর সিরিয়ার কয়েকটি এলাকায় রয়ে যায় বিদ্রোহী বাহিনীর নিয়ন্ত্রণে। 2024 সালে শেষের দিকে উত্তর সিরিয়ার এসব বিদ্রোহী বাহিনী আহমেদ আল শারার নেতৃত্বে বাশার আল আসাদের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকায় এবার আর বাশার আল আসাদের পক্ষে এগিয়ে আসতে পারেননি পুতিন। অপরদিকে গাজাকে কেন্দ্র করে যুদ্ধে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ ধ্বংস করে দেয় ইসরায়েল। ফলে ইরানেরও সমর্থন বঞ্চিত হয় বাশার আল আসাদ। এই অবস্থায় সিরিয়ার বিদ্রোহী বাহিনী ঝড়ো গতিতে একের পর এক শহর দখল করতে করতে অগ্রসর হয় রাজধানী দামেস্কের দিকে। 24 ডিসেম্বর বাশার আল আসাদ পালিয়ে আশ্রয় নেয় রাশিয়ায়। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট হন বিদ্রোহী নেতা আহমেদ আল শারা। বিশ্লেষকদের মতে সিরিয়ার উপর থেকে অবরোধ তুলে নেয়ার ঘটনায় বিচলিত ইসরায়েল। কারণ সিরিয়ার উপর বর্তমানে ব্যাপক প্রভাব বিস্তার করছে তুরস্ক সহ বিভিন্ন আরব দেশ। এই অবস্থায় অবরোধ তুলে নেওয়ায় পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নতি হবে এবং একই সাথে শক্তিশালী হবে দেশটি। শক্তিশালী সিরিয়া ইসরায়েলের জন্য হুমকি। অতীতে সিরিয়া ছিল ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু রাষ্ট্র। সিরিয়া ও মিশরের নেতৃত্বে ইসরায়েলের বিরুদ্ধে পরপর 5 বার যুদ্ধ করেছে আরবরা। এই যুদ্ধে মিশর ও সিরিয়াকে অর্থ জুগিয়েছে অন্যান্য আরব দেশ। সিরিয়া ও মিশরের লক্ষ্য ছিল ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব মুছে ফেলা, তবে সেটি তারা পারেনি যুক্তরাষ্ট্রের ইসরায়েলের পক্ষে অবস্থানের কারণে। এখন যুক্তরাষ্ট্র আবারও ইসরায়েলের এক সময়কার অস্তিত্বের শত্রু সিরিয়াকে নতুন করে শক্তিশালী করার উদ্যোগ নেয় বিচলিত নেতানিয়াহু। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা একজন সাবেক আল কায়েদা নেতা। তিনি বর্তমানে সম্পূর্ণ পশ্চিমা স্টাইল ধারণ করলেও এটি তার একটি কৌশল বলে মনে করেন নেতানিয়াহুর সরকার।
মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় ভূপাতিত হয়েছে জান্তা সরকারের দুটি সামরিক হেলিকপ্টার। হেলিকপ্টার দুটি রাশিয়ার তৈরি MI-17। মঙ্গলবার কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির হামলায় বামো এলাকায় ঘটে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি একটি হেলিকপ্টার বিধ্বস্ত করার ভিডিও প্রকাশ করেছে। মিয়ানমার আর্মির পক্ষ থেকে একটি হেলিকপ্টার ধ্বংস হওয়ার কথা স্বীকার করা হয়েছে। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার মিয়ানমার জান্তা সরকার বামো এলাকায় নদীর তীরে একটি এয়ারফিল্ডে হেলিকপ্টার থেকে অস্ত্র ও রসদ নামাচ্ছিল। এ সময় মাত্র কয়েক ফিট উচ্চতায় থাকা অবস্থায় কাচিন আর্মি গোপন স্থান থেকে গুলি ছুড়ে হেলিকপ্টার লক্ষ্য করে। একই সাথে ফার্স্ট পারসন ভিউ ড্রোনের মাধ্যমে আঘাত করে উড়ন্ত হেলিকপ্টারে। এতে বিধ্বস্ত হয়েছে দুটি হেলিকপ্টার। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ভূমি থেকে 15-16 ফিট উচ্চতায় অবস্থান করা একটি হেলিকপ্টার অস্ত্র এবং বিভিন্ন পণ্য ড্রপ করছিল। এ সময় আকস্মিক একটি ড্রোন আঘাত করে হেলিকপ্টারের পাখায়। এ সময় হেলিকপ্টারটি দ্রুত পালানোর চেষ্টা করে এবং কিছু দূর গিয়ে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পর আগুনে সম্পূর্ণরূপে পুড়ে যায় হেলিকপ্টারটি। একদিনে দুটো হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় জান্তা সরকারের প্রতি বিদ্রোহীদের একটি বড় আঘাত হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্রের ওয়ারজোন অনলাইন। মিয়ানমারের সাগাইং রাজ্যে সীমান্তবর্তী এলাকা টামুতে 10 জন বিদ্রোহীকে হত্যা করেছে ভারতের আসাম রাইফেল। আসাম রাইফেলের পক্ষ থেকে বলা হয়েছে, মিয়ানমারের বিদ্রোহীরা ভারতের সীমান্তে প্রবেশের পর আসাম রাইফেলের সাথে সংঘর্ষ ঘটে। এ সময় নিহত হয়েছে মিয়ানমারের বিদ্রোহীরা। নিহত 10 বিদ্রোহী সাগাইং রাজ্যের বিদ্রোহী বাহিনী পিপলস ডিফেন্স টিমের সদস্য। পিপলস ডিফেন্স টিমের পক্ষ থেকে ভারতের আসাম রাইফেলসের দাবিকে মিথ্যা আখ্যায়িত করা হয়েছে। পিপলস ডিফেন্স টিমের বিবৃতিতে বলা হয়েছে, আসাম রাইফেল নিয়ে মিয়ানমার সীমান্তে প্রবেশ করে তাদের 10 সেনাকে ধরে নিয়ে যায়। এরপর তাদেরকে ঠান্ডা মাথায় নির্যাতন ও গুলি করে হত্যা করেছে তারা। ঘটনার বিবরণ দিয়ে পিপলস ডিফেন্স টিমের পক্ষ থেকে বলা হয়েছে, গত 13 মে ভারতের সীমান্তের কাছে তামু নামক স্থানে একটি অস্থায়ী ক্যাম্পে যায় আমাদের সেনা। 14 মে সেখানে আমাদের আরেকটি টিম গিয়ে দেখতে পায় ক্যাম্পটি বিধ্বস্ত, লণ্ডভণ্ড এবং আমাদের 10 সেনার কোনো খোঁজ নেই। তদন্তের মাধ্যমে আমরা জানতে পারি, আসাম রাইফেল আমাদের ক্যাম্পে হানা দিয়ে ধরে নিয়ে গেছে আমাদের সেনা। আমরা আসাম রাইফেলের সাথে যোগাযোগ করলে তারা জানায় তাদের সাথে যুদ্ধে নিহত হয়েছে আমাদের 10 সেনা। পিপলস ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে বলা হয়েছে, নিহত সেনাদের লাশ ফেরত আনার সময় আসাম রাইফেল একটি কাগজে জোরপূর্বক সই করতে বাধ্য করে আমাদের জুনিয়র অফিসারদের। স্বাক্ষরিত কাগজে লেখা রয়েছে, মিয়ানমার সীমান্তে তাদের স্থাপনা নির্মাণে বাধা দিতে পারবে না বিদ্রোহীরা। পিপলস ডিফেন্স টিমের পক্ষ থেকে বলা হয়েছে, মূলত মিয়ানমারের সাগাইং সীমান্তে ভারত অবৈধ স্থাপনা নির্মাণের জন্য হত্যা করেছে আমাদের সেনাদের। আমাদের সেনারা সীমান্তে আসাম রাইফেলকে অবৈধ স্থাপনা নির্মাণে বাধা দেওয়ায় তারা আমাদের সেনাদের অপহরণ করে এবং হত্যা করে। ভারত সরকারের প্রতি এই ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছে মিয়ানমারের জান্তা বিরোধী বিদ্রোহী ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা NUG। সাগাইং রাজ্যে আসাম রাইফেলের হাতে 10 সেনা নিহতের ঘটনার খবর ছড়িয়ে পড়েছে দেশটির অন্যান্য বিদ্রোহী বাহিনীর মধ্যে এবং এই ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতের বিরুদ্ধে। গাজায় চলমান সংঘাতের মধ্যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী একের পর এক সামরিক অভিযান চালিয়ে ইসরায়েলকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে। তাদের দাবি, এসব হামলায় ইসরায়েলের অর্থনীতি ও বিমান চলাচল বড় ধরনের ক্ষতির শিকার হচ্ছে। 23 মে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ঘোষণায় জানান, তাদের রকেট ইউনিট হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি উচ্চ স্তরের সামরিক অভিযান চালিয়েছে। সারির দাবি, এই অভিযান সফলভাবে লক্ষ্য অর্জন করেছে এবং এর ফলে লাখ লাখ ইসরায়েলি বসতি স্থাপনাকারী আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলি দখলদার সেনাবাহিনী জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলা করেছে। তেল আবিব এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বিশাল এলাকা জুড়ে বিমান হামলার সাইরেন বাজার পর ইসরায়েলি মিডিয়া ও বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ার খবর নিশ্চিত করে। ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য পরে দাবি করে যে তারা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেছেন যে এই অভিযান নির্যাতিত ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে এবং গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে চালানো হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে গাজায় প্রতিদিনের গণহত্যার মুখে চুপ থাকা এই উম্মার জন্য লজ্জা ও অপমান বয়ে আনবে এবং এটিকে তার শত্রুদের কাছে আগের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলবে। সারি আরও জানান, YAF এর অভিযান ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে এবং তীব্রতর হবে যতক্ষণ না গাজার উপর ফিলিস্তিনি আগ্রাসন বন্ধ করা হয় এবং ফিলিস্তিনি ছিটমহলের উপর আরোপিত অবরোধ প্রত্যাহার করা হয়।
কৌশলগত অর্থনৈতিক কেন্দ্রে ইয়েমেনের আঘাত, হাইফা ও ইলাত বন্দরের পরিস্থিতি। আনসার আল্লাহ এর রাজনৈতিক ব্যুরোর একজন সিনিয়র সদস্য মোহাম্মদ আল ফারাহ নিশ্চিত করেছেন, ইয়েমেনের সর্বশেষ সামরিক অভিযান অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের কৌশলগত অর্থনৈতিক কেন্দ্র হাইফা বন্দরকে লক্ষ্য করে চালানো হয়েছে। আল মায়াদিনের সাথে কথা বলতে গিয়ে আল ফারাহ সতর্ক করে দিয়েছেন যে আরও আকস্মিকতা আসছে এবং প্রকাশ করেছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী এখন হাইফা এবং বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ করার জন্য কাজ করছে, ঠিক যেমন তারা ইলাত বন্দরের সাথে করেছিল, যা মূলত অকার্যকর রয়ে গেছে। আল ফারাহ জোর দিয়ে বলেছেন, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র অভিযান ইসরায়েলি অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, বিশেষ করে পর্যটন এবং বিনিয়োগ খাতে। আমাদের অভিযানের পরে কেউ আর ইসরায়েলে বিনিয়োগ বা ছুটি কাটানোর কথা ভাবছে না, তিনি যোগ করেছেন। ইলাত বন্দরের কথা উল্লেখ করে আল ফারাহ জানান, ইয়েমেনে হামলার ফলে লোহিত সাগরে পরিবহন ও বিমা খরচ বেড়েছে, পাশাপাশি ব্যাপক ছাঁটাইও হয়েছে। তিনি বেশ কয়েকটি আরব সরকারকে ফিলিস্তিনি জনগণের বিনিময়ে ইসরায়েলি দখলদারিত্বের অবস্থানকে শক্তিশালী করার জন্য অভিযুক্ত করেছেন। অনেক আরব সরকার ইসরায়েলের সুবিধার্থে দুর্বলতা স্থাপন করছে, তিনি বলেন। কিছু ফিলিস্তিনিদের পিঠে ছুরি মারছে। আল ফারাহ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য যুদ্ধবিরতি প্রতিবেদনের বিষয়েও কথা বলেছেন। তিনি দাবি করেন যে চুক্তিটি আনসার আল্লাহ থেকে নয়, বরং আমেরিকান পক্ষ থেকে এসেছে, যারা যুদ্ধবিরতির জন্য আলোচনার অনুরোধ করেছিল। তিনি নিশ্চিত করেছেন যে মার্কিন বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে তাদের আগ্রাসনে ভারী ক্ষতির সম্মুখীন হয়েছে, যার মধ্যে 7টি ড্রোন এবং 2টি যুদ্ধ বিমান ভূপাতিত করাও অন্তর্ভুক্ত। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অতর্কিত হামলা, ইসরায়েলের বেন গুরিয়ন, ইয়াফা ও হাইফা লক্ষ্যবস্তু। রিপোর্ট আল মায়াদিনের। বৃহস্পতিবার হঠাৎ করেই যেন ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়ে দিল ইয়েমেনি সশস্ত্র বাহিনী ওয়াইএএফ। বেন গুরিয়ন বিমানবন্দরে আছড়ে পড়ল তাদের জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা অধিকৃত আল কুদসে উড়ান চলাচল বন্ধ করে দিতে বাধ্য করে। সাইরেনের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে আকাশ, আর আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলে। বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, 1 ঘন্টার ফ্লাইট স্থগিত। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে এটি ছিল একটি বিশেষ সামরিক অভিযানের অংশ। জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্য পুরোপুরি ভেদ করতে সক্ষম হয়েছে। এর ফলে প্রায় 1 ঘন্টা ধরে বেন গুরিয়ন বিমানবন্দরের বিমান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। সারি আরও জানান, এই হামলার কারণে লক্ষ লক্ষ বসতি স্থাপনাকারী প্রাণ বাঁচাতে আশ্রয় কেন্দ্রে ছুটে যেতে বাধ্য হয়েছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাকাণ্ডের সরাসরি প্রতিক্রিয়া হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার পরপরই অধিকৃত আল কুদসে বিমান হামলার সাইরেন বেজে ওঠে, আর ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো ইসরায়েলের মধ্যাঞ্চলে এক বিশাল বিস্ফোরণের খবর প্রচার করে। গণমাধ্যম সূত্রগুলো দ্রুতই নিশ্চিত করে যে হামলার কারণে বেন গুরিয়ন বিমানবন্দরের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। জোড়া ড্রোন হামলা ইয়াফা ও হাইফা, তবে এখানেই শেষ নয়। একই সময়ে ওয়াইএএফ 2টি ইয়াফা ড্রোন ব্যবহার করে অধিকৃত ইয়াফা, তেল আবিব মেট্রোপলিটন এলাকা এবং হাইফাই গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সমন্বিত ড্রোন হামলা চালায়। সারি তার বিবৃতি শেষ করার পরপরই ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোকে জানায়, কেন্দ্রীয় ইসরায়েলে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সাইরেন বাজছে এবং ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম অবশ্য দাবি করেছে যে প্রজেক্টাইল প্রতিহত করা হয়েছে। কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত, তৃতীয়বার বেন গুরিয়ন লক্ষ্য। এই রাতের অভিযানটি ছিল কমপক্ষে তৃতীয়বার যখন ওয়াইএএফ বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালালো। এটি ইসরায়েলি মূল অবকাঠামোর বিরুদ্ধে দূরপাল্লার কৌশলগত হামলার দিকে ইয়েমেনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনি সামরিক বাহিনী কর্তৃক ঘোষিত পূর্ববর্তী ক্ষেপণাস্ত্র নিক্ষেপগুলো বিমানবন্দরকে লক্ষ্য করেছিল। হাইফা বন্দরে নৌ অবরোধ, নতুন অবরোধের ইঙ্গিত। একই সাথে এক নতুন মোড় নিয়ে ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত ফিলিস্তিনের হাইফা বন্দরে নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই ইসরায়েলি নিয়ন্ত্রিত বন্দরটিকে একটি নতুন লক্ষ্যবস্তু ঘোষণা করা হয়েছে।
এক সরকারি বিবৃতিতে সারি সমস্ত সামুদ্রিক কোম্পানিকে সতর্ক করে বলেছেন যে যাদের জাহাজ হাইফায় নোঙর করা হয়েছে বা হাইফায় যাওয়ার পথে রয়েছে তারা যেন এই ঘোষণা এবং ভবিষ্যতে সতর্কতাগুলোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে। উম্মে আল রাশ বন্দর, যা ইয়েলাত নামেও পরিচিত, সেখানে অবরোধের সফল প্রয়োগের পর এই তীব্রতা বৃদ্ধি পেয়েছে, যা ইয়েমেনি সামরিক চাপের মুখে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ইসরায়েল যতই আক্রমণ করে ইয়েমেনিরা ততই শক্তিশালী হয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে দুর্বল করতে চায় ইসরায়েল, কিন্তু যত আঘাত করে ততই হুথিরা যেন শক্তির মুকুট পরে উঠে দাঁড়ায়। কারণ ইয়েমেনের যুদ্ধ শুধু গোলাবারুদের খেলা নয়, এটা মর্যাদা, সহ্য শক্তি আর ভুল বোঝাবুঝির ইতিহাস। শুক্রবারের হামলা ছিল চোখ ধাঁধানো। হোদেইদা আর সালিফ বন্দর লক্ষ্য করে ইসরায়েলি শক্তিশালী যুদ্ধ বিমান। 2000 কিলোমিটার পাড়ি দিয়ে তারা ইয়েমেনি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মধ্যপ্রাচ্যে এমন দৃশ্য বিরল, কিন্তু একটা বড় সত্য আজও তারা বুঝতে পারেনি। ইয়েমেনের প্রতিটি বোমা, প্রতিটি আঘাত ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে আরো শক্তভাবে গেঁথে দেয়। গরিবের ঘরে আগুন দিলে সে পুড়ে মরে না, সে ছাইয়ের নিচে আগুন হয়ে ওঠে। ইসরায়েল মনে করে ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের জনগণের অর্থনৈতিক অবস্থার কথা ভাবে, তাই তারা ধরে নেয় যদি বন্দর ধ্বংস করা যায়, অর্থনীতিকে চাপে ফেলা যায়, তাহলে তারা মাথা নত করবে। কিন্তু তারা জানে না ইয়েমেনের সশস্ত্র বাহিনী কোনো অর্থনীতির উপর দাঁড়িয়ে নেই, ওদের জীবন যুদ্ধের, রক্তের, আত্মত্যাগের উপর দাঁড়ানো। তারা কনক্রিট কারখানা হারালে কাঁদে না, তারা ছায়া থেকে উঠে আসে। হুথিদের হারানোর কিছু নেই, এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। ইসরায়েল চায় ইয়েমেনে নৌ অবরোধ জারি করতে, কিন্তু তারা জানে না ওমান আর ইয়েমেনি সরকারের অঞ্চল দিয়ে ইরান সবসময় অস্ত্র আর রসদ পাঠিয়ে দেয়। একটা পথ বন্ধ করলে আরেকটা খুলে যায়। এটা এমন এক শক্তি যাকে শুধু সামরিকভাবে ধ্বংস করা যায় না, কারণ তার হৃদয়টা লড়াইয়ের আগুনে পোড়া। এখানে একটা পশ্চিমা ভুল কাজ করে। তারা ভাবে যদি খাদ্য, ঔষধ, অর্থ আটকে দেওয়া যায় তাহলে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জনগণের চাপে মাথা নিচু করবে। কিন্তু তারা জানে না ইয়েমেন আজ এমন একটা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যেখানে জনসংখ্যার 1/4 24 লাখ মানুষ অপুষ্টিতে ভুগছে। সেখানে 1 লাখ শিশু শারীরিকভাবে বিপন্ন। যখন জীবন এমনিতেই ধ্বংসপ্রাপ্ত, তখন আকাশ থেকে বোমা পড়লেও তাতে কিছু আসে যায় না। গাজা আর ইয়েমেন ভিন্ন, সামাজিক কাঠামো আলাদা। ইসরায়েল ভুল করে ভাবে কিছু অর্থনৈতিক প্রণোদনা দিলেই শান্তি আসবে। যেমন কাতার থেকে গাজায় টাকা দিয়ে কেউ ভাবে যে শান্তি ফিরে আসবে। সৌদি আরব আর আমিরাতও একসময় ভেবেছিল যুদ্ধ দিয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে হারানো যাবে, কিন্তু 1 দশক পর তারা বুঝেছে সামরিক শক্তি যত বড়ই হোক, ধ্বংসস্তূপের ওপর দাঁড়ানো সমাজে তার কোনো অর্থ নেই। তাই তারা আজ শান্তির জন্য ইরানের দিকে চেয়ে আছে। ইসরায়েলি বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের সামনে আছে মাত্র 2টি রাস্তা। প্রথমটা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি, এতে গাজায় শান্তি ফিরবে, জিম্মিরা ঘরে ফিরবে এবং ইয়েমেনেও কিছুটা প্রশমন হবে। দ্বিতীয়টা ইয়েমেন নয়, সরাসরি ইরানকে লক্ষ্য করা, কারণ ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মাথা টিপে ধরা সম্ভব নয় যতক্ষণ তারা ইরান থেকে রসদ পায়। কিন্তু ইরানকে আঘাত করার মানে এক বৈশ্বিক অগ্নিকুণ্ডে আগুন দেয়া। তাই ইসরায়েল যতবার ইয়েমেন আঘাত করে ততবার এক প্রতিরোধের প্রতীকে পরিণত হয়। আর তাদের নেতা আব্দুল মালিক আল হুথি হয়ে ওঠেন ইয়েমেনের দরিদ্র মানুষদের চোখে বেঁচে থাকার একমাত্র আশ্রয়। আমরা তোমাদের পাশে আছি। ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনের লক্ষ লক্ষ মানুষের এই গর্জন যেন ইসরায়েলের আকাশেও গিয়ে ধাক্কা মারল। অবরুদ্ধ গাজার মানুষ যখন গণহত্যা আর অনাহারের শিকার, তখন তাদের সমর্থনে রাস্তায় নেমে এলো ইয়েমেনের জনতা। গাজার সাথে গণহত্যা ও অনাহার মোকাবেলায় এই স্লোগান শুধু একটি বার্তা নয়, বরং আরব বিশ্বের নীরবতার মুখে এক জ্বলন্ত প্রতিবাদ। 16 মে ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে দেশের আনাচে কানাচে লক্ষ লক্ষ মানুষ মিছিলে সামিল হয়। তাদের একটাই দাবি, গাজার মানুষের প্রতি সংহতি জানানো এবং ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামের প্রতি নিজেদের অটল সমর্থন ব্যক্ত করা। সানার আল সাবিন স্কয়ার যেন সেদিন জনসমুদ্রে পরিণত হয়েছিল। এই বিশাল সমাবেশ নাখবার বার্ষিকীতে ফিলিস্তিনিদের কাছে এক ঐক্যের বার্তা পৌঁছে দেয়। তারা ঘোষণা করে, তোমাদের ধৈর্যের মাধ্যমে
তোমরা নাখবার পুনরাবৃত্তি রোধ করো। এই কথাগুলো যেন শুধু সান্ত্বনা নয়, বরং এক নতুন আশার সঞ্চার করে। বিক্ষোভকারীরা আরো যোগ করে, আমরা তোমাদের সাথে এবং তোমাদের পাশে আছি। নাখবার পুনরাবৃত্তি হবে না। অত্যাচারী সত্তার পতনের মাধ্যমে ঈশ্বরের অনিবার্য প্রতিশ্রুতি পূর্ণ হবে। তাদের কণ্ঠে ছিল দৃঢ় বিশ্বাস আর ইসরায়েলের প্রতি ঘৃণা। সানায় অনুষ্ঠিত এই জনসমুদ্র ফিলিস্তিনিদের অদম্য মনোবলের প্রশংসা করে। তারা বলে, গাজার মানুষের স্থিতিশীলতা ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে এক বিশাল প্রাচীর হয়ে দাঁড়িয়েছে এবং এই অঞ্চলকে আরো বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করছে। এমনকি ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের পাঠানো প্রশংসা বার্তায়ও ইয়েমেনি জনতা গর্ববোধ করেছে। এই অভূতপূর্ব বিক্ষোভের ডাক দিয়েছিল আনসার আল্লাহ নেতা সাইয়েদ আব্দুল মালিক আল হুথি। তার সাপ্তাহিক ভাষণে তিনি গাজার সমর্থনে ইয়েমেন জুড়ে লক্ষ লক্ষ মানুষের মিছিলের আহ্বান জানান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, গাজার সমর্থনে ইয়েমেনের অবস্থান কখনো টলমল করেনি, বরং সবসময়ই দৃঢ় ছিল এবং থাকবে। এই গণজমায়েতগুলো ফিলিস্তিনিদের প্রতি আরব ও মুসলিম বিশ্বের মানুষের ধর্মীয়, মানবিক ও নৈতিক দায়িত্বের ওপর জোর দেয়। বিক্ষোভকারীরা মনে করিয়ে দেয়, সময়ের সাথে সাথে এই দায়িত্বগুলো ম্লান হয়ে যেতে পারে না। তারা ফিলিস্তিন ও এর পবিত্র স্থানগুলো রক্ষার জন্য বাস্তব পদক্ষেপ নেয়ার এবং নিজেদের সমস্ত সক্ষমতা কাজে লাগানোর আহ্বান জানায়। তাদের মতে সবচেয়ে সহজলভ্য এবং প্রভাবশালী কাজগুলোর মধ্যে অন্যতম হলো ইসরায়েলি পণ্য বয়কট করা। একদিকে যখন লক্ষ লক্ষ মানুষ গাজার সমর্থনে রাস্তায়, অন্যদিকে ইয়েমেনের সামরিক বাহিনী কিন্তু চুপচাপ বসে নেই। মার্চ মাসে গাজা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে তাদের সামরিক অভিযান আরও জোরদার করেছে। বৃহস্পতিবার ইয়েমেনি সশস্ত্র বাহিনী YAF অধিকৃত ইয়াফার ইসরায়েলি বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তারা একে গাজা উপত্যকায় ইসরায়েলি শত্রুদের চালানো গণহত্যার বিরুদ্ধে জবাব বলে উল্লেখ করেছে। YAF মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এই অভিযান সফলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এর ফলে লক্ষ লক্ষ ইসরায়েলি বসতি স্থাপনকারীকে আশ্রয় কেন্দ্রে ছুটতে হয়েছে এবং প্রায় 1 ঘন্টার জন্য বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরও কঠোর ভাষায় জানিয়েছে যে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার ওপর থেকে অবরোধ না সরানো পর্যন্ত তাদের সামরিক কার্যক্রম আরও তীব্র ও বিস্তৃত হবে। বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেয়া এবং লোহিত ও আরব সাগরে নৌ অবরোধ আরোপের মতো পদক্ষেপগুলো এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত চলতেই থাকবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ইয়াহিয়া সারি। একদিকে মানবতাবোধের এক বিশাল ঢেউ, অন্যদিকে সামরিক শক্তির প্রদর্শন। ইয়েমেনের এই দ্বিমুখী পদক্ষেপ কি সত্যি গাজার মানুষের কষ্ট লাঘব করতে পারবে? আবারও কেঁপে উঠল ইসরায়েলের আকাশ, যেন কোনো দুঃস্বপ্নের পুনরাবৃত্তি। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তাদের ভয়ঙ্কর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানালো। তেল আবিবের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন, যা কিনা ইসরায়েলের প্রবেশদ্বার, গত কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো সেই ক্ষেপণাস্ত্রের ভয়ে স্তব্ধ হয়ে গেল। আকাশ থেকে আসা এক অচেনা ধাতব ঝড়, যা রাডারের চোখ ফাঁকি দিয়ে ভয়ঙ্কর গতিতে ধেয়ে যায় ইসরায়েলি শহরের দিকে। ইসরায়েলের লাখো মানুষ সেই আতঙ্ক নিয়েই ছুটে গিয়েছিল বাংকারের দিকে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলায় বেন গুরিয়ন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বাতিল করা হয় একের পর এক ফ্লাইট। বিমানবন্দরের ভেতরে মানুষের দৌড়াদৌড়িতে বেশ কয়েকজন আহত হন। এই দৃশ্য বুঝিয়ে দেয় কতটা অসহায় হয়ে পড়েছে ইসরায়েল, যাদের আকাশ প্রতিরক্ষা একসময় অপরাজেয় বলে মনে করা হতো। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি করেছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এতে হয়তো কিছু
কিছুটা শান্তি ফিরে আসবে। কিন্তু আসল টুইস্টটা এখানে। এই চুক্তিতে যুক্তরাষ্ট্র নিজেদের সরিয়ে নিয়েছে, একা ফেলে রেখে গেছে তাদের দীর্ঘদিনের মিত্র ইসরায়েলকে। আর সেই সুযোগটাই নিয়েছে হুথিরা। চুক্তি হওয়ার পর থেকে তারা ইসরায়েলের ওপর হামলা আরো জোরদার করেছে। তাদের ভয়ঙ্কর সব আক্রমণে এখন দিশেহারা নেতানিয়াহুর সরকার। হুথিরা, যাদের একসময় হয়তো দুর্বল প্রতিপক্ষ হিসেবে গণ্য করা হতো, আজ তারা ইসরায়েলের জন্য মূর্তিমান আতঙ্ক। তাদের সামরিক শক্তি ক্রমশ বাড়ছে, আর তার প্রমাণ মিলছে তাদের একের পর এক সফল হামলায়। মঙ্গলবার তারা নিজেরাই নিশ্চিত করেছে যে তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে। শুধু তাই নয়, ক্ষেপণাস্ত্রের ভয়ে জেরুজালেম এবং তেল আবিবের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সাধারণ মানুষ ভয়ে দিশেহারা হয়ে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যায়। কয়েকদিনের মধ্যে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দরে এটা দ্বিতীয় হামলা। প্রথম হামলার ব্যাপক ক্ষয়ক্ষতির পর থেকেই অনেক বিদেশি বিমান সংস্থা ইসরায়েলে তাদের ফ্লাইট বাতিল করে দিয়েছে। প্রশ্ন হলো, কিভাবে হুথিরা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার মতো শক্তিশালী বলয় ভেদ করে একের পর এক হামলা চালাচ্ছে? এটা কি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা, নাকি হুথিদের অত্যাধুনিক অস্ত্রের অভাবনীয় ক্ষমতা? লোহিত সাগরে গত 1.5 মাসেরও বেশি সময় ধরে মোতায়েন ছিল যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌবহর, যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান। তাদের কাজ ছিল হুথিদের দমন করা, কিন্তু ফল হয়েছে উল্টো। এই সময়ে হুথিদের হামলায় বেশ কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে, এমনকি মার্কিন যুদ্ধ জাহাজগুলো মারাত্মক ক্ষতির শিকার হয়েছে। শেষ পর্যন্ত প্রায় $1 বিলিয়ন বেশি ক্ষতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের এই গোষ্ঠীর ওপর হামলা বন্ধের ঘোষণা দেন। কিন্তু এই সিদ্ধান্ত ইসরায়েলকে আরো বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দেয়। হুথিরা স্পষ্ট ভাষায় জানিয়েছে, লোহিত সাগরে তারা অন্য কোনো জাহাজে হামলা না করলেও ইসরায়েলের কোনো জলযান তাদের হাত থেকে রেহাই পাবে না। শুধু তাই নয়, তারা ইসরায়েল জুড়ে তাদের হামলা আরও বাড়ানোর হুমকি দিয়েছে। লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হয়তো আগে কিছু হামলা ঠেকাতে পারত, কিন্তু এখন সেই সুরক্ষা বলয় আর নেই। নেতানিয়াহুর দেশ সরাসরি হুথিদের ক্ষেপণাস্ত্রের নিশানায় পরিণত হয়েছে। গাজায় ইসরায়েলের দীর্ঘদিনের কার্যকলাপের বিরুদ্ধে গত 17 মাসে হুথিরা ইসরায়েলে 40টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আর এখন যোগ হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং একের পর এক ড্রোন হামলা। হুথিদের এই ক্রমবর্ধমান শক্তি ইসরায়েলের জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা প্রমাণ করেছে, শুধু সংখ্যা বা আধুনিক অস্ত্র নয়, একটি সুসংগঠিত এবং দৃঢ় প্রতিজ্ঞ গোষ্ঠী যে কোনো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে। তেহরানের হুঙ্কার, 600 ক্ষেপণাস্ত্রের ভয়ে কাঁপছে তেল আবিব। মার্কিন হুমকির মুখে ইরান যেন ইস্পাতের মতো কঠিন। তাদের বিপ্লবী গার্ড কর্পস IRGC এর প্রধান সাফ জানিয়ে দিয়েছেন, তেহরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। শত্রুদের হুঁশিয়ার করে তিনি বলেছেন, ইরানের সঙ্গে পাঙ্গা নিলে তাদের চরম অপমানিত হতে হবে। দক্ষিণ পূর্ব শহর মাশহাদে এক সমাবেশে মেজর জেনারেল হোসেন সালামি যেন আগুনের গোলা ছুড়লেন। 2015 সালের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা ভেস্তে গেলে ওয়াশিংটন ইরানের ওপর হামলা করতে পারে এমন হুমকির জবাবে তিনি গর্জে উঠলেন। আমরা শত্রুকে হাড়ে মজ্জায় চিনি, তাদের প্রতিটি চাল আমরা নজরে রাখি। আলোচনার টেবিলে কূটনৈতিক কথাবার্তা চললেও আমরা বুক চিতিয়ে অধ্যত্বের সঙ্গে দাঁড়িয়ে আছি। সাহস করে যে ইরানের দিকে চোখ রাঙাবে তার অধ্যত্ব ভেঙে গুঁড়িয়ে দেব, হুঙ্কার ছাড়লেন সালামি। জেনারেলের দাবি, গত 1 বছরে ইরানের শক্তি বহুগুণ বেড়েছে, আর তাদের শত্রুরাও নাকি তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। শুধু তাই নয়, ইরান নাকি একাই 100। প্রতিরক্ষার জন্য তারা অন্য কারো ওপর ভরসা করে না। তবে হ্যাঁ, প্রয়োজনে প্রতিরোধের ফ্রন্ট ঐক্যবদ্ধভাবে দাঁত ভাঙা জবাব দেবে।
সম্প্রতি ইসরায়েলি হামলায় প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়ে পড়েছে এমন কথা উড়িয়ে দিলেন সালামি। বরং সাম্প্রতিক হামলাগুলো প্রমাণ করেছে প্রতিরোধ আরো শক্তিশালী হয়েছে। তার ভাষায়, শত্রুরা ভেবেছিল প্রতিরোধ ফ্রন্ট বুঝি দুর্বল হয়ে গেছে, কিন্তু তারা দেখলো গাজা আরো শক্তিশালী হয়েছে। ইয়েমেন এখন আরো নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে, আর হিজবুল্লাহ তাদের শক্তি পুনরুদ্ধার করেছে। তবে আসল বোমাটা ফাটালেন ইসরায়েল প্রসঙ্গে। জেনারেল সালামির চোখে ইসরায়েলি সরকার নাকি উত্তেজিত এবং ক্ষুব্ধ। তাদের ভবিষ্যতের দিকে নাকি অন্ধকার ছাড়া আর কিছুই নেই। তাদের প্রধানমন্ত্রী একজন যুদ্ধাপরাধী হিসেবে পরিচিত, গ্রেফতারের ভয়ে তটস্থ থাকেন। রাজনৈতিকভাবে ইসরায়েল সম্পূর্ণ ভেঙে পড়েছে, এমনকি ইউরোপও তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাইছে না। অর্থনৈতিক অবস্থাও তাদের খারাপ। আমেরিকার সাহায্য ছাড়া তারা একদিনও টিকতে পারবে না, যেন ভবিষ্যৎবাণী করলেন সালামি। এরপর তিনি টেনে আনলেন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রসঙ্গ। যারা ইয়েমেনের একটি ক্ষেপণাস্ত্র সহ্য করতে পারেনি, তারা 600টি ক্ষেপণাস্ত্র একসঙ্গে পড়লে কি করবে, প্রশ্ন ছুড়ে দিলেন জেনারেল। সম্প্রতি বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার কথা মনে করিয়ে দিলেন তিনি, যেন এই 600 ক্ষেপণাস্ত্রের হুঙ্কারেই তেল আবিবের রাতের ঘুম উড়ে যাবে। শুধু ইসরায়েল নয়, আমেরিকার দিকেও কামান দাগলেন সালামি। তার মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু সমস্যাই বাড়িয়েছেন, আর এখন নাকি খোদ আমেরিকায় টালমাটাল। দুর্বল সেনাবাহিনী আর ক্ষমতাহীন নেতাদের নিয়ে ঢুকছে। আমেরিকা জানে যুদ্ধ তাদের কোনো সমস্যার সমাধান করেনি। তাদের সেনাবাহিনী ক্লান্ত, দুর্বল, রাজনৈতিক নেতারা অবরুদ্ধ, ক্ষমতাহীন। তারা নিজেরাই এখন বিরাট সংকট আর চ্যালেঞ্জের মুখে, বললেন IRGC প্রধান। জেনারেলের স্পষ্ট কথা, প্রেসিডেন্ট বদলালেই আমেরিকার আসল চেহারা বদলায় না। তাদের ক্ষমতার পতন নাকি এখন দিনের আলোর মতো স্পষ্ট। মেজর জেনারেল হুসেইন সালামির এই তেজোদ্দীপ্ত বক্তব্য যেন ইরানের শক্তির প্রতিচ্ছবি। একদিকে যেমন আলোচনার রাস্তা খোলা রাখছে তেহরান, তেমনি অন্যদিকে শত্রুদের বুঝিয়ে দিচ্ছে তাদের শক্তিকে যেন কেউ হালকা ভাবে না নেয়। 600 ক্ষেপণাস্ত্রের হুঙ্কার যেন সেই বার্তারই প্রতিধ্বনি। ইরানের দিকে চোখ রাঙালে তার ফল ভালো হবে না। এখন দেখার এই হুঙ্কারের পর আন্তর্জাতিক রাজনীতি কোন দিকে মোড় নেয়। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী জানিয়েছে, তাদের যোদ্ধারা শুক্রবার ইসরায়েলের অতি গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দরে আবার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। 24 ঘন্টার মধ্যে এটি ছিল তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এদিন এক টেলিভিশন বিবৃতিতে হামলার ঘোষণা দিয়ে বলেন, ইয়েমেনি বাহিনী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলা সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। তিনি আরও বলেন, হামলার ফলে লাখ লাখ অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী নিরাপদ আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হন এবং বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ইয়েমেন থেকে মধ্য ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করতে পেরেছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে তারা ইয়েমেন থেকে ছোড়া 3টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পেরেছেন। ইয়েমেনি বাহিনী বলেছে, তারা ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছেন, যার মধ্যে টানা 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে নিক্ষেপ করা হয়। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এই হামলাগুলোর ফলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর দেয়নি। গত কয়েক সপ্তাহে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমেনি বাহিনী ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে। এর আগে গাজায় চালানো আগ্রাসনের জবাবে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোতেও অব্যাহতভাবে হামলা চালান হুথিরা। তবে গত 6 মে ওমানের মধ্যস্থতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করেন, যা ইসরায়েলি কর্মকর্তাদের কাছে অপ্রত্যাশিত ছিল। ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এক বিবৃতিতে বাহিনীর জেনারেল স্টাফ শুক্রবার বলেছে, ইসলামী বিপ্লবের পবিত্র লক্ষ্য এবং মূল্যবোধকে লক্ষ্য করে যে কোনো হুমকি বা অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী পুনর্শক্তি ও কর্তৃত্বের সঙ্গে প্রতিক্রিয়া জানাবে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নির্লজ্জ প্রেসিডেন্টের উচিত ইরান সম্পর্কে কথা বলার আগে এই ইসলামী বিপ্লব, দৃঢ় প্রতিরক্ষা এবং ট্রু প্রমিস অপারেশন 1 ও 2-র ইতিহাস পর্যালোচনা করা, যাতে তিনি নিজের ভুল হিসাব সম্পর্কে বুঝতে পারেন।
গত বছর গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান ট্রু প্রমিস 1 ও 2 মাধ্যমে তার সামরিক শক্তি প্রদর্শন করেছিল। একসঙ্গে শত শত মিসাইল আঘাত এনেছিল ইসরায়েলে। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল বলে জানায় ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। গাজায় চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের কাছে যুক্তরাজ্যের অস্ত্র রফতানি বন্ধের দাবিতে লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে শুক্রবার বিকালে হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হন। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন বা পিএসসি আয়োজিত এই বিক্ষোভ থেকে ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানানো হয় এবং এই গণহত্যায় যুক্তরাজ্য জড়িত রয়েছে বলে অভিযোগ করা হয়। এই বিক্ষোভ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমির সাম্প্রতিক মন্তব্যের পর অনুষ্ঠিত হলো, যেখানে তারা গাজায় ইসরায়েলের পদক্ষেপকে জঘন্য এবং ফিলিস্তিনিদের দুর্ভোগকে ভয়াবহ বলে অভিহিত করেছেন। তবে বিক্ষোভকারীরা যুক্তি দিচ্ছেন কেবল কথা যথেষ্ট নয়, বরং তারা সুনির্দিষ্ট পদক্ষেপ, বিশেষ করে অস্ত্র বিক্রি বন্ধের দাবি জানাচ্ছেন। সেখানে রাজনৈতিক কর্মী, শিক্ষাবিদ ও সাংবাদিক জন রিচ বলেন, আমরা দাবি করছি তারা তাদের কথাকে কাজে পরিণত করুন, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন। ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও যুক্তরাজ্য ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানির লাইসেন্স অনুমোদন অব্যাহত রেখেছে, যার মধ্যে সংঘাতে ব্যবহৃত মার্কিন F-35 যুদ্ধ বিমানের যন্ত্রাংশ রয়েছে। যদিও সরকার 2024 সালের সেপ্টেম্বরে কিছু অস্ত্র রপ্তানির লাইসেন্স স্থগিত করার ঘোষণা দিয়েছিল। সমালোচকরা উল্লেখ করেছেন, ইসরায়েলে অস্ত্রের সামগ্রিক সরবরাহ তেমন কমেনি। র্যালিতে উপস্থিত থেকে সাবেক লেবার নেতা জেরেমি করবিন সরকারি বক্তব্য ও নীতির মধ্যেকার বিরোধ তুলে ধরেন। করবিন জানান, 4 জুন তিনি হাউস অব কমন্সে একটি বিল পেশ করার প্রস্তুতি নিচ্ছেন, যার মাধ্যমে গাজার যুদ্ধাপরাধে যুক্তরাজ্যের জড়িত থাকার বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত চাওয়া হবে। গাজার বিভিন্ন স্থানে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 76 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ বোমা বর্ষণ অব্যাহত রয়েছে। শনিবার মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছে, সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হয়েছে জাভালিয়া শরণার্থী শিবিরের একটি বাড়িতে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হত্যার জন্য ইসরায়েলি সেনাদের মধ্যে সামান্য অপরাধ বোধও নেই। হেসে খেলে কৌতুক করে বেসামরিক লোকদের হত্যা করছে তারা। তারা জানান, এই হামলায় অন্তত 50 জন নিহত বা নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, নিষ্ঠুরতম পর্বে পৌঁছেছে গাজা সংকট। গাজার উত্তরাঞ্চলে এখনো পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছায়নি এবং গোটা উপত্যকায় যে সহায়তা ঢুকতে দেওয়া হচ্ছে তা 1 চা চামচ পরিমাণের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত বছরের 7 অক্টোবর থেকে এই পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 53,822 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 1,22,382 জন। তবে গাজার সরকারি নিয়ন্ত্রিত গণমাধ্যম অফিস বলছে, নিহতের সংখ্যা এরই মধ্যে 61,700 ছাড়িয়েছে, কারণ বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের জীবিত থাকার সম্ভাবনা নেই। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তান শান্তি চায়, কিন্তু যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে তারা যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে শরীফ চৌধুরী বলেন, ভারত যেভাবে ঔদ্ধত্য দেখাচ্ছে এবং নেগেটিভ ছড়াচ্ছে, তাতে বর্তমানে আবহে যে কোনো সময় স্ফুলিঙ্গ দেখা দিতে পারে। তিনি বলেন, ভারত আগুন নিয়ে খেলছে। শরীফ চৌধুরী জানান, পাকিস্তান ও ভারত দুই দেশই পরমাণু শক্তিধর দেশ। তাদের মধ্যে সামরিক সংঘাত একেবারে বোকামি। এটা একটা অযৌক্তিক ধারণা। কিন্তু আপনারা দেখছেন, বেশ কিছুদিন ধরেই ভারত এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে যেখানে সামরিক সংঘাতের সুযোগ তৈরি হয়। ISPR এর মহাপরিচালক বলেন, সাম্প্রতিক পরিস্থিতিতে পাকিস্তান অত্যন্ত পরিপক্কতার সঙ্গে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে এবং উত্তেজনা বৃদ্ধি রোধ করেছে। তিনি বলেন, আমরা শান্তিকে অগ্রাধিকার দিই, আমরা শান্তি ভালোবাসি। এখন পাকিস্তানে আমরা শান্তি উদযাপন করছি, কিন্তু আমরা সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত। যদি যুদ্ধই প্রয়োজন হয় তাহলে যুদ্ধই হবে। বর্তমান আবহে যুদ্ধ এখনো বিকল্প কিনা জানতে চাইলে শরীফ চৌধুরী বলেন, প্রকৃত সংঘাত এখনো রয়ে গেছে। সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান ভারতের 6টি সামরিক উড়োজাহাজ ভূপাতিত করেছে বলে জানান শরীফ চৌধুরী। দেশটি চাইলে ভারতের আরও সামরিক উড়োজাহাজ ভূপাতিত করতে পারত, কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তা করেনি বলে উল্লেখ করেন তিনি। পেহেলগামের
ঘটনাকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো ওঠা উচিত তা তোলা হচ্ছে না বলে মন্তব্য করেন শরীফ চৌধুরী। তিনি বলেন, নিরাপত্তার এত বড় গাফিলতি কিভাবে হলো সেই বিষয় নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। শরীফ চৌধুরী বলেন, এই ঘটনার নেপথ্যে যে কারণ রয়েছে সেগুলো বোঝার আগ্রহ কারো মধ্যে নেই। যারা নিপীড়ন এবং অবিচারের কথা বলছেন তাদের কণ্ঠস্বর শুনতে ভারত প্রস্তুত নয়। এই ঘটনাগুলো সেই অবিচারেরই ফলাফল যা তারা নিজেরাই করেছেন। যুদ্ধবিরতি প্রসঙ্গে পাকিস্তানের এই সামরিক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বকে এক্ষেত্রে কৃতিত্ব দেওয়া উচিত এবং বিষয়টা প্রশংসনীয়। অন্যদেরও একই ইচ্ছা ছিল এবং ভারতও প্রকাশ্যে বলেছিল তারা আরও উত্তেজনা বাড়াতে চান না। তাই আমরা বললাম, ঠিক আছে, যুদ্ধবিরতি কেন নয়। এদিকে পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে এক দেশ অপর দেশের বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের উপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল তার মেয়াদ আরেক দফায় বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান। শুক্রবার উভয় দেশের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, আকাশসীমা ব্যবহারের উপর আরোপিত এই নিষেধাজ্ঞা ভারতের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমানের জন্য প্রযোজ্য হবে। এমনকি ভারতীয় সামরিক বাহিনীর বিমানের উপরও এই নিষেধাজ্ঞা এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।